সময়টা রাত 12টা। কেবিনের অর্ধেক অংশ অন্ধকারে ঢাকা, আর বাকি অংশে কেবিনের বাইরের আলো, ওষুধের তীব্র ঝাঁঝালো ঘ্রাণ, সঙ্গে মেয়েলি সুভাষ। নিস্তব্ধ কেবিনে বেশ কিছুক্ষণ চোখ বন্ধ রেখে চোখ খুলে সাগর। চারপাশে চোখ বুলিয়ে বুঝতে পারে সে এখন হাসপাতালে। মাথার ডান পাশটা ব্যথা করছে। সাগর বাম দিকে ঘুরতে আবিষ্কার করে সামনে এক রমণী, চেয়ারে অর্ধেক বসা আর অর্ধেক বিছানায় মাথা হেলানো। তার ডান হাত রমণীর এক হাতে বন্ধ, মাথাটা হাতের একটু পাশে। মুখ থেকে অনবরত গরম নিঃশ্বাস ফেলছে। সাগরের কেমন বুকটা কেঁপে উঠল। এ রাতে এ অপরিচিত মেয়েটা তার কেবিনে কেন? গভীর মনোযোগ দিয়ে আবিষ্কার করে সুবাসী তার সামনে বসা, তার প্রিয়তমা স্ত্রী। হৃদয়ের কোথাও ভালো লাগায় ছেয়ে যায়। ঠোঁটে ফোটে সূক্ষ্ম হাসি। ভাবতেই সুবাসী তার অ্যাক্সিডেন্টে বেকুল হয়ে এখানে এসেছে। এর মধ্যে সাগরের নড়াচড়ায় সুবাসী পিট পিট করে চোখ মেলে তাকায়। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ নীরবতা চলে। চোখে চোখে কত কথা চলছে। নিস্তব্ধতা ভেঙে সুবাসী জিজ্ঞেস করলো, কেমন লাগছে এখন? সুস্থ বোধ করছেন? 7 দিন কথা না বলার অভিমান সাগরের মনে। সে গম্ভীর কণ্ঠে বলল, ভালো। প্রিয় মানুষটার অবস্থা দেখে সুবাসী কিভাবে ভালো আছে তাও কত ছোট্ট জবাব দিচ্ছে। সে জিজ্ঞেস করে, মাথা ব্যথা করছে আপনার? ডাক্তারকে ডাকবো? না। খিদে পেয়েছে? সারাদিন কিছু খাননি, খাবার আনবো? না। সাগর অপর দিকে মুখ করে রয়। সুবাসীর যেন সাগরের এই ছোট্ট ছোট্ট জবাব ভালো লাগছে না, বিরক্ত হচ্ছে। এরকমভাবে কথা বলছে সাগর। আমি ভালো আছি কিনা জিজ্ঞেস করছে না। চোখ দুটো কেমন টলমল করে ওঠে। সে বুঝল সাগর অভিমান করেছে। সুবাসী চেয়ারে পিঠ ঠেকিয়ে বসে। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। তখন বিকেলে এরকম খবর শোনার পর নিজেকে সামলে কত জার্নি করে ঢাকা থেকে চট্টগ্রামে আসলো। প্রায় 7-8 ঘন্টা জার্নি। তার উপরে সারাদিন কত কাজ করেছে, আবার এখানে আসা। সব কিছু মিলিয়ে সে ক্লান্ত। ঘণ্টাখানেক আগে এখানে এসে পৌঁছেছে। নিজের প্রিয়তমকে এ অবস্থায় দেখে সুবাসীর হৃদয় যেন ভেঙে চুরমার হয়ে আসতে চাইছিল। সারা রাস্তা দোয়া করেছে সাগরের যেন কিছু না হয়, ডাক্তারের সঙ্গে কথা বলে নিশ্চিন্ত হয়। সাগর মাথায় চোট পেয়েছে, আর বাম পায়ে বেশ খানিকটা ব্যথা। কয়েকদিন বেড রেস্টে থাকতে হবে। সোনালীকে ফোন করে জানিয়েছে সে বান্ধবীর বাসায় এসেছে, আজ রাতে বাড়িতে ফিরবে না। বাড়ির সবাই জানলেই অনেক চিন্তিত হবে, বিশেষ করে জেসমিন আন্টি তো অনেক চিন্তিত হবে। একমাত্র ছেলে, তার কলিজার টুকরা। সেসব ভেবেই মিথ্যে কথা বলে। অবশেষে কেবিনে এসে কিছুক্ষণ সাগরের হাত ধরে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছে সেটা সে নিজেও বুঝতে পারেনি। সাগর সুবাসীকে ভাবুক হয়ে বসে থাকতে দেখে চটপট মাথায় একটা বুদ্ধি আসলো। সে গম্ভীর হয়ে বলল, আমি ঠিক আছি, তুমি আসতে পারো। সুবাসী এবার যেন রাগে ফেটে পড়ে। যার জন্য এতটা পথ ক্লান্তি করে এখানে আসলো, এত রাতে কিনা তাকে এই লোকটা এখন যেতে বলেছে। ইচ্ছে করছে এখনই কয়েকটা চল লাগাতে। সে রেগে হিসিয়ে বলল, হ্যাঁ, আমার এখানে ভালো লাগছে না, আমি যাব। একটা গাড়ি ঠিক করে দিন, আর না হলে আপনি আমার সঙ্গে চলুন। এত রাতে একটা মেয়ে নিশ্চয়ই বাহিরে নিরাপদ নয়। চলুন চলুন, দেরি হচ্ছে আমার। মা কখন থেকে অপেক্ষা করছে বাসায়। সাগর তার রাগিনীর রাগ দেখে নিজের অভিমানকে সামলে রাখতে পারল না। এখন তার হাসি পাচ্ছে, তবে এই মুহূর্তে হাসা যাবে না, তাহলে বড় সড়ো ঝগড়া লাগবে। সে হাসিটাকে আটকে রেখে বলল, হাত আছে, পা আছে, যেভাবে এসেছো সেভাবে যাও। আমি কি কাউকে নেমন্তন্ন করেছিলাম যে আমাকে এসে দেখে যাও? বজ্জাত লোক, কতটা পথ অতিক্রম করে ঢাকা থেকে চট্টগ্রাম এসেছে শুধুমাত্র অসভ্য লোকটার জন্য। কোনো কৃতজ্ঞতা নেই আপনার। আমি থাকবই না, যাচ্ছি, আপনি থাকুন। সুবাসী চেয়ার ছেড়ে উঠতে নিলে এক শক্তপোক্ত হাতের থাবায় থেমে যায়। সাগর হেসে হ্যাঁচকা টান মারে। সুবাসী এসে সাগরের বুকের ওপর পড়ে। সুবাসী জোর করে নিজেকে ছাড়াতে চেষ্টা করে, তবে সাগরের শক্তির বিরুদ্ধে লড়াই চালাতে সক্ষম হয় না। সাগর তার দুটো হাতের সাহায্যে সুবাসীর কোমর চেপে ধরে।
সুবাসী সাগরের স্পর্শে মূর্ছা যায়, কেঁপে ওঠে। সাগর হেসে ওর কানের কাছে মুখ নিয়ে কোমল গলায় বলল, সুবাসী, আজ হঠাৎ আমার কথা মনে পড়ল, যার জন্য অত দূর থেকে এখানে ছুটে আসলে। আমি এত গুরুত্বপূর্ণ ব্যক্তি তো নই, কেন আসলে? সুবাসী যেন এবার নিজের রাগ গুলিয়ে ফেলে। 7 দিনের বিরহের অভিমান ছুটে পালায়, হু হু করে কেঁদে ওঠে। সাগরের ঠোঁটে মুচকি হাসি। সুবাসী সাগরকে আঁকড়ে ধরে কাঁদতে লাগে। সাগর তার মাথায় স্নেহের পরশ বুলিয়ে দেয়। মেয়েটা বেশ কিছুক্ষণ কান্না করে, নিজেকে সামলিয়ে নেয়। তারপর অভিমানী কণ্ঠে বলে, আপনি আমার সঙ্গে 7 দিন যোগাযোগ রাখেননি, একটা বার আমার খোঁজ নেননি। কি অবস্থা হয়েছে আমার জানেন? সব কথা কি মুখে বলতে হয়? জানেন না আপনি? আজকে আপনার এই কথা শুনে আমার যেন নিজেকে পাগল পাগল লাগছিল। মনে হচ্ছিল আমার পৃথিবী থেকে দামি জিনিস হারিয়ে যাচ্ছে। আপনি মরে গেলে আমি কি নিয়ে বাঁচতাম? কথাগুলো বলে মেয়েটা যেন আরো ভেঙে পড়ে। সাগর সুবাসীর চোখের পানি মুছিয়ে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, হুশ, আর কাঁদে না, আমি একদম সুস্থ আছি। তোমার সঙ্গে চুল পাকা বয়স অবধি বাঁচতে চাই। এত সহজে তোমারে মুক্তি দিচ্ছি না, এখন অনেক জ্বালানো বাকি। সুবাসী খিলখিল করে হেসে উঠল, বুড়ো হয়ে গেছেন আপনি, বয়স কম হলো না। এই সুবাসী, সবেমাত্র 37, বিয়ে করেছি 32 বছর বয়সে, কপালটাই খারাপ। বিয়ের বয়স 5 বছর হতে চলল, অথচ এখন পর্যন্ত আমি বাসর করতে পারিনি। অসভ্য লোক, একদম বাজে কথা বলবেন না, তাহলে আমি এক্ষুনি চলে যাব। না থাক, আমি এখন ভদ্র ছেলে, এখন চুপচাপ ঘুমাও, অনেক রাত হয়েছে। সুবাসী চট করে সাগরের পাশে শুয়ে পড়ে। ওর বেশ ঘুম পাচ্ছিল, তাই চটজলদি ঘুমিয়ে পড়ে। তবে সাগরের চোখে ঘুম নেই, কারণ তখনকার অ্যাক্সিডেন্টটা দুর্ঘটনা বলে মনে হয় না তার কাছে। কেউ ইচ্ছে করে এমন কাজ করেছে। এভাবে কেটে যায় 2 দিন। ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে হসপিটাল থেকে রিলিজ নিয়ে তারা ঢাকা পৌঁছায়। বিকাল 5টা বাজে। গাড়ি এসে থামে সাগরের বাড়ির সামনে। সাগরকে সুবাসী নিজের কাঁধে করে নিয়ে আসে। সদর দরজায় ওরা দাঁড়াতে চোখ পড়ে জেসমিনের। সে ছুটে এসে ছেলেকে ধরে জিজ্ঞেস করে, সাগর, তোর এরকম অবস্থা হলো কি করে? আর তোর সঙ্গেই সুবাসী কেন? এতক্ষণ ড্রয়িং রুমে বসে থাকা মায়া সোনালিও ছুটে তাদের কাছে আসে। সাগর সুবাসীর দিকে তাকিয়ে সূক্ষ্ম হেসে বলল, বিয়ে করেছি আমি, তাই এমন অবস্থা হয়েছে। জেসমিন সহ সেখানে উপস্থিত সকলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কি বলছে এই ছেলে? এতক্ষণ ড্রয়িং রুমে বসে থাকা মায়া সোনালিও ছুটে তাদের কাছে আসে। সাগর সুবাসীর দিকে তাকিয়ে সূক্ষ্ম হেসে বলল, বিয়ে করেছি আমি, তাই এমন অবস্থা হয়েছে। জেসমিন সহ সেখানে উপস্থিত সকলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কি বলছে এই ছেলে? এভাবে আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? রুমে নিয়ে চলো। এই সুবাসী। জেসমিন গম্ভীর কণ্ঠে বলল, সাগর, এ অবস্থা কি করে হলো? মা, আগে বসতে দাও, তারপর না হয় বলি। সুবাসী রাগে চোখে সাগরের দিকে তাকিয়ে বলল, ইচ্ছে করছে এখানেই ফেলে চলে যেতে, তখন দেখব কি করো। ফেলে যাও, তোমার অবস্থা দেখাচ্ছি একটু পর। জেসমিন আবার বললেন, তোমরা দুজন চুপি চুপি কি বলছো? সুবাসী সাগরকে রুমে নিয়ে আসো। আচ্ছা। সাগর ড্রয়িং রুমে সোফায় বসে। সবাই ওর পাশে বসলো। জেসমিন গম্ভীর কণ্ঠে বলল, সাগর, তখন কি বলছিলি? স্পষ্ট করে কথাগুলো বল। সাগর গলা খাকারি দিয়ে হেসে বলল, আমি আর সত্য কথা বলতে চাই, আর কোনো কথা চাপিয়ে রাখতে চাই না। আমি সুবাসীকে 5 বছর আগে বিয়ে করেছি। সুবাসী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এখানে আসার আগে সাগর আগেই বলেছে বিয়ের কথা সবাইকে জানিয়ে দেবে। সোনালি মেয়ের পানে অবাক হয়ে তাকিয়ে রইল। মেয়ে এমন কাণ্ড করলো, অথচ তাকে একবার বলল না। মায়া খুশিতে দৌড়ে স্নিগ্ধাকে ফোন করতে গেল। জেসমিন সোনালির দিকে ভরসার চোখে তাকিয়ে ছেলেকে আবার জিজ্ঞেস করে, কি বলছিস তুই? মস্করা করছিস আমার সঙ্গে? খবরদার,
ভালো হবে না কিন্তু। ওহো মা, মিথ্যা কথা বলবো কেন? চাইলে রেজিস্ট্রি কাগজ দেখাতে পারি। কাবিন নামাও। এই দিন দেখার জন্য আমি বেঁচে আছি? বিয়ে করেছিস 5 বছর হলো, অথচ আমাকে আজকে জানাচ্ছিস? অভদ্র ছেলে, পেটে নিয়েছিলাম। সোনালি এতক্ষণ পর বলল, এ কথা আপনি বললে কি হবে? আমার মেয়েটা আমায় তো জানালো না। এতটা পর হলাম ওদের। সোনালি, ওদেরকে আমার সামনে আসতে মানা করো। আমার ওদের সঙ্গে কথা নেই। আমার মাথাটা ধরেছে, একটু উপরে নিয়ে চলো সোনালি। আপা, আপনি অস্থির হবেন না। চলুন, আপনাকে রুমি দিয়ে 1 গ্লাস লেবু শরবত বানিয়ে দিই। তারা দুজন সোফা থেকে উঠে পড়ে। সাগর বলে, আরে মা, আমার কথাগুলো তো শোনো। খালামণি এখন কোনো কথা শুনবে না, আপনি বরং রেস্ট নেবেন। চলুন। চলো। কি করার আছে? মা অভিমান করেছে। একটু পর অন্তত ভুলিয়ে দেব। চলো এখন রুমে নিয়ে যাও। সুবাসী সাগরকে আগলে সাগরের রুমে দিয়ে আসে। নিজের রুমে এসে গোসল করে ফ্রেশ হয়ে নেয়। বিছানায় ফোন বাজছে। সুবাসী ফোন হাতে নিয়ে দেখে তার সহকারী তিশির কল করেছে। প্রথমে দুজন সালাম বিনিময় করে। ম্যাম, নোটিশ তাদের বাসায় পাঠিয়ে দিয়েছে। এখন কোর্টে কেসের তারিখ কবে পড়বে সে অপেক্ষা। কালকে কিছু ইম্পর্ট্যান্ট কাজ রয়েছে। আপনি কি আসবেন? না, আমি সামলাবো। আমি আসব। তুমি সব কিছুর ফাইল রেডি করে রেখো। ঠিক আছে ম্যাম। ভালো থেকো। আল্লাহ হাফিজ। আপনিও ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। রাতের খাবার খেয়ে সাগর বিছানায় বসা। ওষুধ কিছুক্ষণ আগে সুবাসী খাইয়ে দিয়ে গেছে। জেসমিন তপ্ত পায়ে ছেলের রুমে ঢুকে। একমাত্র ছেলের ওপর রাগ করে থাকতেই পারেন না। সাগর স্পষ্ট মাকে আসতে দেখো না দেখার ভান করে মোবাইলে মনোযোগ দেয়। জেসমিন ছেলের কপালে হাত রেখে জিজ্ঞেস করে, তোর এই অবস্থা কি করে হলো? তখন তো সোজা প্রশ্নের উত্তর দিলি না, শুধু বিয়ের কথাই বললি। সাগর হেসে বলল, মা, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তবে এখন আমি সুস্থ আছি। কত সুস্থ আছিস তা নিজের চোখে দেখছি। মা, শুধু শুধু টেনশন করে লাভ কি? তার থেকে সেবা করো। দ্রুত সুস্থ হব। পারলে বইয়ের সঙ্গে পার্মানেন্ট থাকার ব্যবস্থা করে দাও। অভদ্র ছেলে, মায়ের সামনে বেশরম কথা বলতে লজ্জা করে না? বিয়ে করেছে সেই কবে, অথচ এখন বলে। সাগর জেসমিনের হাত দুটো মুঠোয় নিয়ে বলে, মা, তখন বলার মতো পরিস্থিতি ছিল না। একটু বোঝার চেষ্টা করো। হুট করে কিভাবে বিয়েটা করে ফেললাম। তোমাকে কষ্ট দিতে চাইনি। আচ্ছা, তোমার কি সুবাসীকে আমার বউ হিসেবে পছন্দ নয়? দূর ছেলে, সুবাসীর মতো মেয়েকে কে অপছন্দ করবে? ওর মতো মেয়ে হয় একটাও? আমার ওকে পছন্দ ছিল, তোকে শুধু সাহস করে বলতে পারিনি। ও মাই গড, এটা আমি আগে জানলে কখনো দুজনে বিয়ে করতাম না। একসঙ্গে সবাই মিলে জাঁকজমকপূর্ণভাবে বিয়ে করতাম। তাতে কি হয়েছে, আবার করবে। জেসমিন সাগর দরজার দিকে তাকায়। স্নিগ্ধা সেখানে দাঁড়িয়ে আছে। এতক্ষণ মা আর ছেলের কথাগুলো চুপি চুপি শুনেছে। এই, তুই গোয়েন্দাগিরি করছিলি? স্নিগ্ধা রুমে প্রবেশ করে বলল, গোয়েন্দাগিরি তোমার পেশা, আমার নয়। আড়ি পাতা ভালো কাজ না। হয়েছে, আজকে আর জ্ঞান দিতে হবে না। তাহলে তোমার বউকে আর কপালে জুটবে না। জেসমিন হেসে বলল, বউ কপালে জুটবে না তা কি করে হয়? বিয়ে যখন হয়েছে, দুজনকে তো একসঙ্গে থাকতেই হবে। তাহলে আমরা সকল ব্যবস্থা করে ফেলি। স্নিগ্ধা জেসমিনের গলা জড়িয়ে বলল। জেসমিন চিন্তিত হয়ে বললেন, আগে সাগর সুস্থ হোক, তারপর সময় দেখে শুভ কাজ সেরে ফেলো। আমি যাই, সোনালীকে বলে আসি। ছেলের মা আমি, বিয়ের কথা তো আমাকেই বলতে হবে। বিশ্বাস করো মা, তোমার থেকে আমি কথাটা লুকাতে চাইনি। তখন কিভাবে বিয়েটা হয়ে গেল? সোনালী মেয়ের চুলে বিলি কাটতে কাটতে বলল, করলাম বিশ্বাস।
যদি জেসমিন আপা তোকে না মেনে নেয় তখন কি হবে? সুভাষী চট করে মায়ের কোল থেকে উঠে বসে। সোনালি মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে। সুভাষী মায়ের চিন্তিত মুখ দেখে বলল, তুমি অযথা চিন্তা করো না। আমার মতো মেয়েকে কে না পুত্রবধূ চায়। তুমি দেখো, একটু পর জেসমিন খালামণি তোমার কাছে আসবে আর আমাদের বিয়ের কথা বলবে। কই রে সোনালি, আমার সঙ্গে এরকম কাজ তুই করতে পারলি? সোনালি দরজার বাইরে তাকায়। জেসমিন দরজা খুলে ঢুকেছে। সোনালির চোখে মুখে ভয় দেখা যায়। সুভাষী এবার চিন্তিত হয়, সত্যিই কি পুত্রবধূ হিসেবে জেসমিন তাকে মানবে না? জেসমিন সোনালির ভীত মুখ দেখে হেসে ফেলে। জলদি সোনালিকে জড়িয়ে ধরে। এবার আমরা বেআইন হতে চলেছি। তোর মেয়েটা আমার বউ হবে। এর চেয়ে আর খুশি কি হতে পারে? মায়া চোখ মুখ কুঁচকে বলল, খালামণি, ওটা তোমার বউ না, তোমার ছেলের বউ হবে। জেসমিন সোনালি একসঙ্গে হেসে ওঠে। সুভাষী লজ্জায় মাথা নিচু করে নেয়। সত্যি এখন তার লজ্জা লাগছে। জেসমিন হেসে বলল, আসলে মায়া তখন কি বলে ফেলেছি নিজেই জানি না। এবার বোন দুলাভাইয়ের বিয়ের প্রস্তুতি নাও। কাল থেকে বিয়ে শপিং শুরু। 2 সপ্তাহ কাটে। সাগর এখন সম্পূর্ণ সুস্থ। বিয়ের কেনাকাটা সকলেরই শেষ। আর 3 দিন পর বিয়ে। সুভাষী অফিস রুমে নিজের চেয়ারে বসা। আর একটু পর রবি শেখের সঙ্গে দেখা হবে। সুভাষীর দাদি ছায়া তার ছেলের নামে কেস করেছিল তার ভরণ পোষণের দায়িত্ব না নেওয়ার জন্য। এই কেসটা আজকে কোর্টে উঠবে। সুভাষী এই সময়ের অপেক্ষায় আছে, কখন সেই নিকৃষ্ট ব্যক্তির সঙ্গে দেখা হবে এবং তার প্রাপ্য শাস্তি পাবে। সেই অপেক্ষায় আছে সুভাষী। এর মধ্যে কোর্টে কেস তোলার সময় হয়। সুভাষী সহ বাকি সকলে সেখানে উপস্থিত। এক পাশে সুভাষীর দাদি ছায়া ও ফুফু মেনু বসা, অপর পাশে রবি শেখ ও মেধা বসা। দুজনের পক্ষে উকিল এখানে উপস্থিত। শুধুমাত্র জজ সাহেব আসার অপেক্ষা। মিনিট 5 মধ্যে জজ সাহেব কোর্টে উপস্থিত হন। সকলেই দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করে। তার অনুমতিতে সকল কাজ শুরু হয়। রবি শেখের পক্ষে পুরুষ আইনজীবী রাশেদুল ইসলাম। অনেক কেস তিনি জিতেছেন। কেসের জয়ী হিসেবে রেকর্ড আছে। এই নিয়ে দ্বিতীয়বার তিনি আবার সুভাষীর সঙ্গে লড়ছেন। অবশ্য সুভাষী প্রথমবার জিতেছে। আর ছায়ার পক্ষের আইনজীবী সুভাষী। জজ সাহেব অনুমতি দেন। রবির পক্ষের আইনজীবী রাশেদুল ইসলাম বলতে শুরু করে, মহামান্য আদালত, আমার মক্কেল মিস্টার রবিকে ফাঁসানো হচ্ছে। তিনি সম্পূর্ণ মায়ের দেখভাল করেন। বিগত 2 মাস তিনি মাকে নিজের কাছে রাখেননি। রাখতে চেয়েছিলেন, তবে ছায়া বেগম ছোট মেয়ের বাসায় যায়। সেখান থেকে তার ছোট মেয়ে নিজের শ্বশুরবাড়ি গিয়ে মাকে রাখতে না পেরে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসেন। মিস্টার রবি সেই সম্পর্কে জানতেন না। আশ্রয়কেন্দ্র থেকে ছায়া বেগম ছেলের বিরুদ্ধে অভিযোগ তোলে। তাকে ঠিকমতো ভরণ পোষণ সহ যাবতীয় খরচপাতি তিনি দেন না। শুধু শুধু আমার মক্কেলের নামে মিথ্যে কথা বলছেন। নিজের মেয়ের কথায় চলে। সুভাষী বলল, অবজেকশন ইওর অনার। আমার প্রতিপক্ষ বুদ্ধিমান ব্যারিস্টার রাশেদুল ইসলাম সঠিক প্রমাণ না জেনে মিসেস মেনুর উপর সকল দোষ চাপাচ্ছেন। আমার মক্কেল ছায়াকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করা হয়েছে। তার প্রমাণস্বরূপ প্রতিবেশীরা রয়েছে। তাদের মধ্যে একজন প্রতিবেশী এসেছে। আপনি চাইলে জিজ্ঞেস করতে পারেন। উনি 4 মাস যাবৎ সরকারি আশ্রয় কেন্দ্রে থাকছেন। সেটা সম্পূর্ণ প্রমাণ আমার কাছে আছে। মিস্টার রবি শেখের সঙ্গে তার মায়ের 5 মাস যাবৎ যোগাযোগ নেই। আশ্রয় কেন্দ্র থেকে আরও তথ্য জানা গেছে। মিসেস ছায়া বেগমের মেয়ে নিজের মায়ের কিছুটা হলেও খোঁজখবর রাখছেন, তবে সেটা সম্পূর্ণ নয়। রাশেদুল ইসলাম বলল, অবজেকশন ইওর অনার। অবজেকশন ওভাররোল। সুভাষী আবার বলল,
আমি রাশিদুল ইসলামের মক্কেল মিস্টার রবি শেখকে কিছু প্রশ্ন করতে চাই। জজ সাহেব অনুমতি দিলেন। সুবাসী আবার বলল, আপনি আপনার মাকে বাড়ি থেকে কেন বের করে দিয়েছেন? তিনি অভিযোগ করেছেন আপনার মায়ের পাওনা সম্পত্তি আপনি তাকে দিতে চাচ্ছেন না, সেই জন্য বাড়ি থেকে বের করে দিয়েছেন। রবি এতক্ষণে নিজের অবস্থা ভেবে অস্থির হয়ে আছে। মেধাও অস্থির হয়ে বসা। রবি মিথ্যে বলে। দেখুন, না জেনে মিথ্যা কথা বলবেন না। সুবাসী হাসে। মহামান্য আদালত, আপনি দেখতে পাচ্ছেন সামান্য একটা উত্তর দিতে তিনি এত ভাবছেন, তাহলে ওনার সকল কথাই মিথ্যে। নিজের মায়ের দায়িত্ব তিনি নিচ্ছেন না, তাই তিনি ছেলের নামে মামলা করেছেন। মহামান্য আদালতের কাছে আমার রায়, ছায়া বেগমকে তার যোগ্য অধিকার ফিরিয়ে দেওয়া হোক। দ্যাটস ইউর অনার। জজ সাহেব রায় ঘোষণা করলেন। সকল তথ্য প্রমাণস্বরূপ আসামি হিসেবে রবি শেখ সকল দিক বিবেচনা করে মায়ের সম্পূর্ণ ভরণ পোষণের দায়িত্বের খরচ রবি শেখকে দিতে হবে এবং তার যথাযথ পাওনা সম্পত্তি ছায়া বেগম পাবে। সঙ্গে নিজের স্বামীর বাড়িতে নিজের স্বাধীনতা মতো তিনি থাকতে পারবেন। আদালত ছায়া বেগমের রায় মঞ্জুর করছে। সুবাসী খুশি হয়ে ওঠে। অবশেষে সুবাসী কেসটা জিতে। আজ তার একটু জয় হলো। ছায়া বেগমের অধিকার ফিরিয়ে দিয়ে নয়, অমানুষ নামক বাবা ব্যক্তিকে একটু যোগ্য শাস্তি দিয়ে। ছায়া বেগম ও মেনু সুবাসীর নিকট কৃতজ্ঞতা পেশ করে। রবি রাগে ফুঁসছে। আদালতের মাঝে কাউকে কিছু বলতে পারছে না। সকলে বাহিরে বের হয়ে আসে। ছায়া চোখের পানি মুছছে। সুবাসীর মাথায় হাত বুলিয়ে বলল, কোন যোগ্য মায়ের সন্তান তুমি? আজ এক মায়ের অধিকার ফিরিয়ে দিয়েছ। তোমার জন্য ন্যায্য বিচার পেলাম। খোদা তোমার ভালো করুক। সুবাসীর অতীতের কথা মনে পড়ে। সে গম্ভীর কণ্ঠে বলল, যোগ্য মায়ের সন্তান আমি। আপনার অধিকার ফিরিয়ে দিতে পারল, আমার মায়ের অধিকার এখনো ফিরিয়ে দিতে পারিনি। সামনে দেখা হবে আমাদের। বয়স্ক ছায়া অত কথা বুঝলেন না। মেনুর কিরকম খটকা লাগে, তবে সেটা সুবাসীর সামনে প্রকাশ করে না। এত বড় আইনজীবীর ব্যক্তিগত ব্যাপারে জিজ্ঞেস করা যায় না। মেনু কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, আপনার নাম? সুবাসী মুখ আধার করে জবাব দেয়, সুবাসী। মেনু অবাক হয়ে রয়। এটা তো তার ভাইজির নাম, যাদেরকে তারা প্রায় অনেক বছর আগে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তবে এই মেয়েটার সঙ্গে কোনো মিল নেই। সুবাসী তাদের সাথে আর কথা বলে না। আরও কাজ রয়েছে, তাই সে নিজের অফিস রুমে যায়। রবি মুখ বেজার করে। মাকে নিজের সঙ্গে বাড়ি নিয়ে যায়। মেধার মুখটাও প্যাঁচার মতো। কারো মুখে কোনো হাসি নেই। রাত 8টা বাজে। সুবাসী বাড়িতে সবেমাত্র ফ্রেশ হয়ে বসেছে। সোনালি মেয়ের জন্য 1 কাপ কফি নিয়ে আসে। সুবাসী কফি খেতে শুরু করে। সোনালি সাহস নিয়ে বলল, শোন সুবাসী, আর 3 দিন পর বিয়ে। আমি কোনো কথা শুনব না। এই 3 দিন অন্তত ছুটি নিতে হবে, যে করেই হোক। মা, তোমাকে আগেও বলেছি আমার পক্ষে ছুটি নেওয়া সম্ভব নয়। 1 দিন ছুটি নিতে পারবো, তাতে তোমরা যা করতে চাও করো, কোনো বাধা নেই। সামান্য 3 দিন ছুটি নিতে পারবি না? মা, বললাম তো, এখন ছুটি নেওয়া যাবে না কিছুতেই। কাজের অনেক চাপ। সোনালি হতাশ হয়। আর কিছুক্ষণ মেয়ের সঙ্গে কথা বলে সেখান থেকে চলে যায়। সুবাসী ব্যালকনিতে দাঁড়ায়। আজ সে বাবার চোখে স্পষ্ট রাগ দেখেছে। নিশ্চয়ই ছায়া বেগমের ওপর আবার অত্যাচার করবে। সুবাসী দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে। এবার রবি শেখের বিরুদ্ধে নামতে হবে। একটা জয় হয়েছে, এখনো অনেক জয় বাকি। কি ব্যাপার, মন খারাপ কেন? সাগর হেসে সুবাসীকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আপনাকে একটা কথা বলবো। কাউকে বলবেন না কিন্তু। বলো। বলবো না। আজ বাবার সঙ্গে দেখা হয়েছে। সুবাসীকে ছেড়ে দিয়ে সাগর বলল, কি?
আশ্চর্য সাগর, এত বছর পর বেঈমানের সঙ্গে দেখা হলো কিভাবে? সুবাসী শুরু থেকে সম্পূর্ণ ঘটনা বিশ্লেষণ করে। সাগর মুখে হাত দিয়ে আছে। এত কিছু হয়ে গেল, এখন তুমি আমায় বলছো? ও মাই গড, একা এত কিছু সামলিয়েছ কিভাবে? ভাবতেই পারছি না আমি। হয়েছে, এত ঢং করতে হবে না। সুবাসী বিছানায় বসে বলল। সাগর হেসে ওর পাশে বসে বলল, সেটা অবশ্য ঠিক কথা। 3 দিন পর আমাদের বিয়ে, তা নিয়ে এনজয় করো। সবাই একবার বিয়ে করে, আমাদের 2 বার হচ্ছে, 3য় বার কিন্তু হবে না, তাই বিয়েতে মনোযোগ দাও। সুবাসী সাগরের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে। অতীতের স্মৃতি ভুলতে চাই, তবুও কেন পিছু ছাড়ে না? দেখো, সকল মানুষের জীবন এক নয়, সবারটা আলাদা রকম। এক রকমের হবে তার মানে নেই। ভালো কিছু পেতে হলে কষ্ট পাও না আগে, সুখের পরে দুঃখ, আবার দুঃখের পর সুখ। এটা নিয়ে আমাদের মানব জীবন। হঠাৎ দরজার বাইরে থেকে কেউ চিৎকার করে বলল, লুকিয়ে লুকিয়ে বউয়ের সঙ্গে দেখা করতেও সুখ। দুজনে পিছনে ফিরে তাকিয়ে দেখে স্নিগ্ধা ও মায়া দাঁড়ানো। দুজন মিটিমিটি হাসছে। সাগর বিছানা থেকে উঠে ওদের কাছে যায়। সুবাসী লজ্জায় পড়ে মাথা নিচু করে বসে। স্নিগ্ধা কোমরে হাত দিয়ে বড় ভাইয়ের দিকে তাকিয়ে হেসে বলল, বিয়ের আর 3 দিন বাকি, এর মধ্যেও লুকিয়ে প্রেম করতে হচ্ছে? ধৈর্য নেই তোমার। আমি এক্ষুনি আম্মুকে বলবো। চল মায়া, আম্মু না হলে আমার কথা বিশ্বাস করবে না। সাগর ধমকে ওঠে, ছোট হয়ে কত বড় সাহস, আমার ওপর খবরদারি করিস, আবার আড়ি পাতিস? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। কালকে কোনো পাত্র এনে তোকে বিদায় করব, তখন বুঝবি মজা। এসেছে। তোমাদের বিয়ের পর ভাবিকে না জ্বালিয়ে আমি এই বাড়ি থেকে যাচ্ছি না। তোমার ভাবনায় সে গুড়ে বালি। দাঁড়া, তবে রে, আমার বউকে জ্বালানোর এত শখ, তোকে টাক মাথা ভুড়িওয়ালা লোকের সঙ্গে বিয়ে দেব। সারাক্ষণ বেড়া খাই খাই করবে, তুই শুধু রান্না করবি। বলো বলো, হিসাব তোলা থাকবে। এর জ্বালানি তোমার বউ পাবে, আমি রায়বাঘিনী ননদ। তাই না রে মায়া? মায়াও স্নিগ্ধার মতো কোমরে হাত দিয়ে বলল, আমিও তোমার পাশে আছি উকিল ম্যাডামকে সাহায্য করতে। সে আমায় সবসময় মেকআপ নিয়ে খোঁটা দেয়। সাগর সুবাসীর দিকে তাকিয়ে হেসে বলল, সুবাসী, এরা দেখি মিশনে কোমর বেঁধে নেমেছে। তবে এবার আমার পালা, শালিকা। চলো বউ, এদের সঙ্গে যুদ্ধে নামি। সুবাসী চোখ ছোট ছোট করে রয়। সাগরের কথার মানেটা বুঝতে পারে না। তবে কেউ কিছু বলার আগে সাগর চিৎকার করে ওঠে, ওরে বাপরে, তেলাপোকা, তেলাপোকা, ফ্লোরে তেলাপোকা, তেলাপোকা, আহ মায়া, আহ আ। স্নিগ্ধা দৌড় দিয়ে, আম্মু বাঁচাও। সুবাসী, আল্লাহ গো, 3জনের চিৎকারে বাড়ি মাথায়। মায়া, স্নিগ্ধা, সুবাসী একসঙ্গে খাটের ওপরে এক একজনকে ভয়ে জড়িয়ে ধরেছে। আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছে। সাগর নিচে বসে হাসতে হাসতে শেষ, পেট চেপে ধরে হাসছে। জেসমিন, সোনালি দৌড়ে সুবাসীর ঘরের সামনে আসে। ছেলে মেয়েদের কাণ্ড দেখিয়ে দুজন কি করবে নিজেরাই বুঝতে পারছে না। তবে নিশ্চিত এখানে কোনো অঘটন ঘটেছে। জেসমিন জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোদের এরকম অবস্থা কেন? আর এভাবে কেউ চিল্লায়? এত বড় বড় মেয়ে হয়েছ, তবুও তোমরা চিল্লাচিল্লি করছিলে? এলাকার যে কয়টা কাক আছে এই রাতের বেলায় পালিয়ে গেছে তোমাদের চিৎকারে। সোনালি সাগরের অবস্থা দেখে বলল, আপা, ওদের কথা তো ছাড়ো, সাগরের অবস্থা বুঝতে পারছি না। ও কিভাবে লুটিয়ে পড়ে হাসছে। পাগল হয়ে গেছে সব কয়টা। এক্ষুনি পাবনা দিয়ে আসতে হবে। এরপর 3জন ওরা আল্লাহ আল্লাহ বলেই যাচ্ছে। সাগর নিজেকে শান্ত করে দাঁড়ায়। জেসমিন, জুথি এবার বেশ জোরে সোরে ধমক দেন, চুপ করবে তোমরা? সাগর, সোনালি তার ধমকে কেঁপে ওঠে। 3জন চুপ।
একদম ভদ্র মেয়ের মতো বসে সোনালি এবার জিজ্ঞেস করলেন, কি হয়েছে, যার জন্য এত চিৎকার করছো? মায়া ভয়ে ভয়ে বলল, ফ্লোরে তেলাপোকা। স্নিগ্ধা ও সুবাসী দুইজন মায়ার কথায় মাথা নাড়ে। মায়ার থেকেও তারা দুজন বেশি তেলাপোকা ভয় পায়। জেসমিন সোনালি চারপাশে রুমে চোখ বুলালেন। বলতে গেলে সব জায়গা দেখলেন। এদের গোয়েন্দাগিরি দেখে সাগর আস্তে আস্তে রুমের দরজা খুলে বেরিয়ে যাবে সেই সন্ধি করে। সোনালি ভয়ঙ্কর রেগে গেল। কোথায় তেলাপোকা? ওই জায়গায় একটাও তেলাপোকা নাই। আমার সঙ্গে মস্করা করো, থাপ্পড় মেরে দাঁতগুলো ফেলে দিব। মায়া ভয়ে বড় বোনকে জড়িয়ে ধরে বলল, সত্যি বলছি আম্মু, এখানে তেলাপোকা ছিল, সাগর ভাইয়া বলেছে। সাগর দরজা দিয়ে তখন আস্তে আস্তে কেটে পড়েছে। জেসমিন ছেলের কর্ম বুঝে ওঠে। সাগর, তুমি আবার ওদের সঙ্গে মজা করেছ? সুবাসী সাগরের মজা বুঝতে পেরে চিৎকার করে বলল, অভদ্র লোক, আজকে আপনার মাথার চুল যদি আমি না ছিঁড়ছি তাহলে আমার নাম সুবাসী নয়। সাগর বইয়ের হুমকিতে ভয় পেয়ে দৌড় দেয়। স্নিগ্ধা, সুবাসী ও মায়া সাগরের পিছু পিছু ছুটে যায়, তবে সাগরকে ধরতে পারে না। সাগর ততক্ষণে নিজের রুমের দরজা বন্ধ করে দিয়েছে। জেসমিন সোনালি হাসতে হাসতে বিছানায় বসে পড়ে। ছেলে মেয়েদের কাণ্ড দেখে পরের দিন সকালবেলা সুবাসী সাদা গোলাপি মিশ্রণের একটা গোল জামা পরেছে, সঙ্গে সাদা চুড়িদার পায়জামা, ওড়না। বিয়ের জন্য কাজ থেকে ছুটি নিয়েছে 3 দিন। আজ সে এক বিশেষ জায়গায় যাবে। সকলের থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে গাড়িতে বসে। সামনে ড্রাইভার গাড়ি চালাবে। গাড়ি ছাড়া সেকেন্ড আগে হুট করে সাগর গাড়ির দরজা খুলে সুবাসীর পাশের সিটে বসে। সুবাসী রেগে যায় তার কাছে। নামুন, এক্ষুনি নামুন। সাগর হেসে বলল, গাড়ি থেকে আমি নামছি না। যদি দরকার হয় তুমি নামতে পারো, আর ইচ্ছে হলে আমার সঙ্গে আসতে পারো। দেখুন, আমি এক জায়গায় যাব। অযথা এখন কাজের মাঝে ব্যাগরা দেবেন না। হোয়াট ইজ ব্যাগরা? কোন ধরনের শব্দ বলছো? আর এই মুহূর্তে তোমার একা ছাড়া নিরাপদ না। সুবাসী চোখ ছোট ছোট করে তাকায়। কেন? সাগর শার্টের কলার উঁচিয়ে ধরে বলল, এমনিতে আমার সুন্দরী বউ, যদি কারো নজর লাগে তখন আবার বউহীনা দেবদাসের মতো কাটাতে হবে। দেখুন, অসময়ে ফাজলামি করবেন না। গাড়িতে ড্রাইভার কাকা আছে, মুখ সামলে কথা বলুন। বউকে বলছি, অন্য মেয়েকে তো বলছি না। কাকা, আপনার সমস্যা হচ্ছে? ভদ্রলোক এবার একটু থতমত খেলেন। এতক্ষণ তিনি শুনেও না শোনার ভান ধরেছিলেন। সে বলল, না বাবা, আমি শুনছি না। সাগর সুবাসীর দিকে তাকিয়ে চোখ টিপে হেসে উঠল। কাকা দেখছে না। কাকা, আপনি বরং রেস্ট করুন, আমি গাড়িটা চালাই। সুবাসীর সামনে আসো। ভদ্রলোক গাড়ি থেকে নেমে যায়। সাগর ড্রাইভিং সিটে বসে। কি ব্যাপার, সামনে এসে বসবে? মানে আমাকে কি তোমার ড্রাইভার বানাতে চাও? তাহলে সাবধান, আমি কারো ড্রাইভার না। সুবাসী নিজেকে শান্ত করে। এই মুহূর্তে রাখতে ইচ্ছে করছে না। সে চুপচাপ সাগরের পাশে বসে। সাগর বেশ অবাক হয় সুবাসীর চুপ থাকা দেখে। সুবাসীর বলা ঠিকানায় সাগর গাড়ি চালিয়ে পৌঁছায়। দুজনে একসঙ্গে গাড়ি থেকে নামে। সামনে একটা বাড়ি, তবে সাগর বাড়ির নেমপ্লেটের দিকে তাকিয়ে অবাক হয়। সেখানে জ্বলজ্বল করছে একটা নাম, রবি শেখ। বাড়ি নং ... ঠিকানা ... রোড ... সুবাসী, আমরা এখানে কেন আসলাম? সুবাসী মৃদু হেসে বলল, বারে, যার মেয়েকে বিয়ে করছেন তার থেকে অনুমতি নেবেন না? আপনার শ্বশুর আব্বার সঙ্গে দেখা করাতে নিয়ে আসলাম। মস্করা করছো আমার সঙ্গে? যে বাবা নিজের ছোট 2 মেয়েকে ও স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছেন, ওরকম কাপুরুষের কাছে আমি তোমাকে বিয়ে করার জন্য অনুমতি চাইব?
উফ, আপনি একটু বেশি কথা বলেন। চলুন দেখা করে আসা যাক। অনেক বছর দেখি না তাকে। সাগর দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। সে ভালো করেই জানে সুবাসী ওর বাবার সঙ্গে আজকে কোনো একটা ঝামেলা করবে। সেটা সে একদম নিশ্চিত। এখানে আসার আগে ঠিকানা শুনে সে আগেই ভালো করে বুঝতে পেরেছে সুবাসীর অভিষেকের বাড়ি আসবে। তবুও সাগর বুঝেও না বোঝার ভান করেছিল। দুজন বাড়ির দরজার সামনে দাঁড়ায়। সুবাসীর বুকের মাঝে টিপ টিপ করছে। আজ কত বছর পর চেনা পরিচিত সেই শৈশবের বাড়িতে এসেছে। বড্ড বেশি হৃদয়টা লাফাচ্ছে। সাগর কলিং বেলে চাপ দেয়। ছায়া বেগম দরজা খুলে দিল। সুবাসী ও পাশে অপরিচিত ছেলে। সুবাসী সালাম দেয়। ছায়া বেগম সালামের উত্তর দিয়ে ভাবুক হয়ে জিজ্ঞেস করে, আপনি হঠাৎ আমার বাড়িতে? সুবাসী হাসে। আসলে আপনাকে দেখতে আসলাম। আপনার ছেলে আপনার ওপর আবার অত্যাচার করছে কিনা। ছায়া বেগম এতে অনেক খুশি হলেন। কয়েকদিনের অপরিচিত মেয়ে তার জন্য কত ভাবছে, অথচ তার ছেলে মেয়েরা তাকে বোঝা মনে করে। হঠাৎ তাই মনে হলো, আজ তার বড় নাতি সুবাসী থাকলে বোধহয় এই মেয়েটার মতন হতো। সুবাসী বড্ড ভালো ছিল। মেধা ওদের কথাবার্তার মাঝে দরজার সামনে আসে। সুবাসীকে দেখে তিনি বেশি খুশি হলেন না। তবুও লোকচক্ষু সম্মানের জন্য ঘরের ভিতরে সোফায় বসতে বলে। সুবাসী সাগর সোফায় বসে। মেধা চা বানাতে যান। এখন যদি সুবাসীকে সামান্য আপ্যায়ন না করে, তাহলে আবার যদি কোনো ঝামেলা হয়, তার চেয়ে এখন ভালো ব্যবহার করাই ভালো। সাগর ছায়া বেগমকে জিজ্ঞেস করল, তা আপনার এখন আর কোনো সমস্যা হচ্ছে? অত্যাচার করা হচ্ছে? ঠিকমতো যত্ন নিচ্ছেন তারা? ছায়া বেগম হেসে বলল, আমি এখন ভালো আছি। ওরা এখন আমার সঙ্গে আগের মতো করে না। আচ্ছা, তুমি কে হও উকিল ম্যাডামের? সাগর হেসে বলল, আমি ওর হাজব্যান্ড। ও, সুখে থাকো তোমরা। এভাবে আরও বেশ কিছুক্ষণের গল্প চলে। মেধা সকলকে নাস্তা দেয়। সাগর সেটা দেখে সুবাসীর কানের কাছে ফিসফিস করে বলল, জামাই আপ্যায়ন করছে দেখি তোমার সৎমা। সুবাসী দাঁতে দাঁত চেপে বলল, তাতে অনেক খুশি মনে হয়। অবশ্যই, এতে খুশি না হবার কি আছে? আসল পরিচয় জানতে পারলে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করবে। মেধা ওদের ফিসফিসানি কথা বলছে দেখে জিজ্ঞেস করল, কি কথা বলছেন আপনারা? সাগর হেসে বলল, আসলে আন্টি, আপনার হাতের চা অনেক মজাদার, তার প্রশংসা করছিলাম। সুবাসী রাগে কটমট করে বলল, আচ্ছা, আপনার হাজবেন্ড কোথায়? মানে রবি শেখ? উনি তো অফিসে গেছেন, সন্ধ্যার আগে আসবেন না। ও, আপনি তাহলে এই খামটা ওনাকে দিবেন। আপনি খুলে কিন্তু দেখবেন না, এটা ওনার ব্যক্তিগত কাজ। আজ আমরা আসি, ভালো থাকবেন। সুবাসী ব্যাগ থেকে একটি খাম বের করে দেয়। মেধা খামটা বেশ কিছুক্ষণ উপর দিয়ে নেড়ে চেড়ে দেখে। তিনি খুলবেন না। সুবাসী সাগর সকলের কাছ থেকে বিদায় নেয়। তারপর গাড়িতে উঠে বসে। সাগর গম্ভীর কণ্ঠে বলল, খামের মধ্যে কি ছিল? আবার ব্যক্তিগত জিনিসের কথা বলছিলে? ব্যাপারটা কি আমায় বুঝিয়ে বলো তো। আপনার না বুঝলে চলবে, নিজে বুঝলে বুঝুন, আর না হলে চুপ থাকেন। আজ সুবাসী আর সাগরের গায়ে হলুদ, কালকে বিয়ে। গায়ে হলুদের অনুষ্ঠান দুপুরে শেষ করে বাড়ির ছাদে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর বিয়ের জন্য বাহিরে গার্ডেনে স্টেজ করা হয়েছে। সন্ধে হয়েছে, বক্সে গান বাজছে। মায়া স্নিগ্ধা একসঙ্গে নাচতেছে। এখন সুবাসীকে হাতে মেহেন্দি পরানো হচ্ছে। গায়ে তার সবুজ আর সাদা মিশ্রণের শাড়ি। বিয়ের কনে সাজে তার সৌন্দর্য যেন দ্বিগুণ। সাগর ছাদের দরজার পাশের একটা টেবিলের পাশে দাঁড়িয়ে দেখছে। এই অনুষ্ঠানে মায়া স্নিগ্ধা কোনো পুরুষদের ঢোকা নিষেধ করেছে। চেনা পরিচিত আত্মীয় এসেছে। সাগর তার মিষ্টি বউটার সঙ্গে কথা বলার সময় খুঁজছে।
বিচ্ছু দুটো সামনে থাকলে কোনোভাবেই সম্ভব না। সুবাসীর সঙ্গে দেখা করা, সে উপায় খুঁজল বউয়ের সঙ্গে দেখা করার জন্য। এত সুন্দর করে সেজেছে বউ, অথচ বর দেখতে পারবে না, সেটা কি করে হয়? তার ছোটবেলার বন্ধু হেমন্তকে কখন একটা কাজে পাঠিয়েছে, অথচ ছেলেটা এখন পর্যন্ত কাজটা ঠিকমতো করল না। এর মধ্যে ছাদে সকল বাতি নিভে যায়, সকলে আশ্চর্য হয়। স্নিগ্ধা মায়ার নাচ থেমে গেছে তখন। সুবাসীর মেহেদি হাতে নিয়ে এতক্ষণ বসে থাকতে ইচ্ছে করছে না। কতক্ষণ এভাবে বসে থাকা যায়? শাড়ি পরে প্রচণ্ড গরম লাগছে, এর মধ্যে আবার কারেন্টটাও চলে গেল। হঠাৎ তার অনুভব হয় তার পাশে কেউ দাঁড়িয়ে আছে। গরম নিঃশ্বাস তার কাঁধে আছড়ে পড়ছে। সুবাসী ভয়ে চিৎকার দিতে নিলে হঠাৎ কেউ তার মুখ চেপে ছাদের অপর পাশে নিয়ে যায়। বলতে গেলে সেখানে অনেক গাছপালা রয়েছে, সবচেয়ে বেশি ফুল গাছ। ওই জায়গায় প্যান্ডেল করা হয়নি, শুধু খোলা জায়গাটায় সুন্দর করে সাজানো হয়েছে। আশেপাশের বিল্ডিং হতে আবছা আলো আসছে। সুবাসীর যেন দম বন্ধ হয়ে আসছে। হাতে মেহেদি দেওয়া, এ অবস্থায় শত্রুপক্ষের সঙ্গে লড়াই করলে হাতের মেহেদি নষ্ট হয়ে যাবে। এর মধ্যে আগন্তুক তার মুখ ছেড়ে দেয়। সুবাসী গোল গোল করে নিঃশ্বাস নেয়। সামনে তাকিয়ে দেখে সাগর ওর দিকে হাসি দিয়ে তাকিয়ে আছে। সুবাসী রাগে কটমট করে বলল, অসভ্য লোক। এভাবে কেউ চেপে ধরে? একটুর জন্য মনে হচ্ছিল দম বন্ধ হয়ে মারা যাচ্ছিলাম। সাগর চুল পিছনে ঠেলে হেসে বলল, আমি না হয় অসভ্য, তবে কিভাবে চেপে ধরতে হয় সেটা বলো। আপনাকে তো আমি, আমাকে কি তুমি? আপনার সঙ্গে কথা বলা দায়। সাগর সুবাসীর দিকে কয়েক কদম এগিয়ে বলে, কি দায়? সুবাসী সাগরের অবস্থা দেখে ভয় পেয়ে বলে, দেখুন, একদম কাছে আসবেন না, বিয়ে এখনো হয়নি। জোর করে বিয়ে করেছিলেন তখন, এখন অন্তত বিয়েটা হতে দিন। সাগর আরও সামনে এগুতে এগুতে বলে, ওহো, তুমি দেখি আমার থেকেও বেশি ভাবো। যাক, এটা আমারই ভালো, আমার মনের কথা সব বুঝে যাও। সুবাসী পিছিয়ে বলে, আমি কিন্তু চিৎকার করব। সাগর ওর কথায় বেবাচেকা খেয়ে যায়। মাথা খারাপ হয়েছে তোমার? আমি তোমার হাজবেন্ড হই, বিয়ে বাড়িতে এত মানুষের মধ্যে তুমি আমার চরিত্র খারাপ সেটা প্রমাণ করতে যাচ্ছ? স্টুপিড বলে সাগর সেখান থেকে আগে হন হন করে চলে যায়। সুবাসী বার কয়েক তাকে পিছন থেকে ডাকে। সাগর ফিরে আসে না, সে চলে গেছে নিচে। এর মধ্যে ছাদের কারেন্ট চলে এসেছে। স্নিগ্ধা মায়া সুবাসীকে স্টেজে বসতে না দেখে ছাদের দরজা দিয়ে দেখতে পায় সাগর নিচে নামছে। ও কিছু একটা বুঝছে, ছাদের অপর পাশে আসে। সেখানে সুবাসী দাঁড়িয়েছিল। স্নিগ্ধা ওকে জিজ্ঞেস করে, এখানে কি করছো? সুবাসী মলিন মুখে বলে, এমনি গরম লাগছিল, কারেন্ট চলে গেছে তাই এখানে আসলাম। তুমি আমায় মিথ্যে কথা বলছো? না, চল এখান থেকে, আমার মাথা ব্যথা করছে, চল। পরের দিন দুপুরবেলা সুবাসী লাল শাড়ি পরে বধূ সেজে বসে আছে। আর একটু পরে বিয়ে। সাগরের বাড়ির সদর দরজা দিয়ে রবি শেখ ও তার পরিবারের সকলে প্রবেশ করে। সাগর তাদেরকে দেখে নিচ থেকে এগিয়ে আনতে আসে। রবি শেখকে সুবাসী নিজেদের বিয়ের নেমন্তন্নের কার্ড দিয়েছে, বলেছে অবশ্যই বিয়েতে আসতে। রবি শেখ মেনে নিল। যেহেতু ব্যারিস্টার মানুষ, তার কথা না শুনলে যদি উল্টোপাল্টা হয়। রবি সোফায় বসে, সঙ্গে মেধা, তাদের বাচ্চা, মেনু তার হাজব্যান্ড ও ছেলে, আর ছায়া বেগম। মেধা ও মেনু চোখ বড় বড় করে বিয়ে বাড়ির আয়োজন দেখছে। সত্যি এরা ধনী ব্যক্তি। ওদের থেকে তারা দুজনেই খুশি এরকম বড় বিয়েতে এসে। নিজেদেরকে কেমন স্মার্ট মনে হচ্ছে। সাগর কাউকে দিয়ে খবর পাঠায়, বিশেষ অতিথি এসেছে। জেসমিন সোনালীকে আসতে বলে। বিয়ে বাড়িতে বেশিরভাগ মানুষ কর্মক্ষেত্রের, আপন আত্মীয় স্বজন খুব কম। জেসমিন বিশেষ অতিথি আসার কথা শুনে সোনালীকে সঙ্গে নিয়ে অতিথিদের কাছে আসেন।
সোনালি হালকা সাদা গোলাপি মিশ্রণের একটা শাড়ি পরেছে। জেসমিন সবুজ পছন্দ করেন, তাই তিনি সবুজ রঙের শাড়ি পরেছে। জেসমিন আগে হাঁটছে, সোনালি তার পিছনে। সাগর হেসে মাকে বলল, আম্মু, এই তোমার বৌমার স্পেশাল গেস্ট। জেসমিন হেসে বলল, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো? রবি শেখ হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম, আমরা সকলে ভালো আছি। পথে আসতে কোনো অসুবিধা হয়নি। আচ্ছা বসুন, বিয়ে বাড়ি বুঝতে পারছেন, ইনি আমার বিয়ান সাহেবা, তার মেয়েকে আমার ছেলে বিয়ে করছে। সোনালির দিকে ইশারা করে জেসমিন কথাগুলো বলে। সোনালি এতক্ষণ ওদের দিকে স্পষ্ট তাকায়নি। ওর নাম বলায় তিনি সামনে তাকায়। সামনের মানুষগুলোকে দেখে আশ্চর্য হয়। সোনালিকে নিজের চোখের সামনে দেখে রবি শেখের পুরো পরিবারের অবস্থা বেহাল। এটা কি করে সম্ভব? এর মধ্যে কনে বউ নিচে নেমে হাতে মাইক নিয়ে হাততালি দিয়ে বলল, সারপ্রাইজ। সকালে মিষ্টি বধূর দিকে মনোযোগ দেয়। রবি শেখের মাথায় পুরোটা বিষয় ঢুকতে তার যেন পায়ের তলা থেকে মাটি সরে যায়। রবি শেখ নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তার প্রাক্তন স্ত্রী সোনালির সাথে এত বছর পর দেখা হবে এমন বিপরীত পরিস্থিতিতে, যার সঙ্গে 12 বছর আগে সকল সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে। যে সোনালি এককালে রবি শেখের বাড়িতে অপমান অত্যাচার সয়ে দিন কাটিয়েছে, শেষ পর্যন্ত ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বিদায় নিয়েছে, আজ তার বাড়িতেই দেখা। নিজের রক্তের মেয়ের বিয়েতে অতিথি হিসেবে আসা, তাও নিজের অজান্তে। কিছুটা তিনি মূর্ছা হয়ে পড়ছেন। কোথাও যেন অপমান ঘিরে ধরছে। সুবাসী মাইক হাতে দাঁড়িয়ে উচ্চস্বরে সবাইকে বলতে শুরু করে, আমার বিয়েতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকালকার যুগের মেয়ে আমি, তাই যুগের সাথে বুদ্ধি মিলিয়ে চলি। আমার এত পরিশ্রমের পিছনে আমার মায়ের হাত। আজকের মতো সুন্দর একটা দিন তার কারণে আমি পেয়েছি। তার হাত ধরে আমি চলতে শিখেছি। মা হচ্ছে আমার জীবনের পুরোটা অংশ, যার মাধ্যমে আমি পৃথিবীতে এসেছি। জন্মের পর তিনি আমায় লালন পালন করে মানুষ করেছেন। তার মূল্য কোনোদিন আমি ভুলতে পারবো না। আমার শরীরের প্রতিটি রক্তের ফোঁটা দিয়েও আমার মায়ের কষ্টের ঘামের দাম হবে না। আমাদের সমাজে নারীদেরকে ছোট চোখে দেখি, তাদেরকে সম্মানটুকু করতে চাই না। নিজেদের সামগ্রী হিসেবে পণ্যের মতো বাজারে বিক্রি করি। যখন ইচ্ছে হলো ক্রয় করি, আবার বিক্রয় করি। তবে ডিভোর্সের ক্ষেত্রে আমরা নারীদেরকে সর্বপ্রথম দোষ দিই। স্বামীর অত্যাচার সহ্য করে কেন শ্বশুরবাড়ি পড়ে থাকলো না? আসলে কি সেটাই? দুই পক্ষের দোষ থাকলে তবে বিচ্ছেদের মতো কার্যক্রম হয়। তখন এক পক্ষের দোষেও বিচ্ছেদ হয়। তবে আমরা সমাজের ডিভোর্সি নারীকে সবচেয়ে ছোট চোখে দেখি। তাদেরকে প্রচণ্ড অসম্মান করি। সুবাসী এতক্ষণ কথা বলে হাঁপিয়ে উঠেছে। রবি শেখ নিজের সাহসিকতা হারাচ্ছে। সবচেয়ে ভয় হচ্ছে অসম্মানের। সোনালি মাথা নিচু করে চোখ থেকে পানি ফেলছে। জেসমিন সোনালিকে সান্ত্বনা দিচ্ছে। স্নিগ্ধা ঘটনাটা বুঝতে পেরেছে। মায়া অবুঝের মতো চেয়ে আছে। বিয়ের মতো একটা আনন্দকর দিনে তার বড় আপু কেন এসব কথা বলছে? তবে মায়ের কাছে এসবের উত্তর নেই। অতিথি মেহমান প্রশ্নবোধক দৃষ্টিতে সুবাসীর সম্পূর্ণ কথা শোনার আগ্রহ নিয়ে আছে। মেধা নিজের সন্তানকে নিয়ে চুপচাপ বসে আছে। বিয়ের দাওয়াত খেতে এসে স্বামীর প্রাক্তন স্ত্রীর সঙ্গে দেখা হবে, এটা যেন ধারণার বাইরে ছিল। কোথাও যেন নিজের ভুলগুলো মশার মতো তাড়া করছে। তার মাঝে হাজার রকম প্রশ্ন। মেনু কৌতূহল কিছুতেই মেটাতে পারছে না। সোনালি সেদিন পথে নেমেছে, আজ তারা এইরকম মর্যাদার অবস্থানে আসলো কি করে? মেনুর স্বামী এসব সম্পর্কে কিছুই জানে না, কারণ সোনালি বাড়ি থেকে চলে আসার পর মেনুর বিয়ে হয়েছে। ছায়া বেগমের ভয় করছে। সোনালির সঙ্গে কত অন্যায় করেছে,
অথচ তার মেয়ে ব্যারিস্টার হিসেবে তাকে ন্যায্য স্বীকৃতি দিয়েছে। সে ভালো মন্দের মাঝে পার্থক্য অনেক বছর আগেই বুঝেছেন। খোদার কাছে মাফ চেয়েছে, আজ মাথা নিচু হয়ে আছে তার অতীতের ভুলের জন্য। সুবাসী হেঁটে রবি শেখের পাশে দাঁড়ায়। রবি শেখ এবার একটু কেঁপে উঠল। তার ভিতরে কোথাও ভয় কাজ করছে। আপনারা সকলে ভাবতে পারেন এরকম কথা বলছি কেন। বিয়ের মতো একটা দিনে আমার চেনা পরিচিত বন্ধু বান্ধব যারা আছে সকলেই জানেন আমার বাবা নেই। সকলেই জানেন তিনি মৃত। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আমার বাবা ছিলেন, তবে আমার কাছে তিনি মৃত। তবে বাবা শব্দটার সঙ্গে মমতা বা স্নেহের কোনো অংশই এই লোকটার মধ্যে মিল নেই। রবি শেখ এবার অঝরে ঘামছেন। অতিথি বন্ধু বান্ধব সকলে আশ্চর্য। চরিত্রহীন এই লোক। নিজের স্ত্রী থাকতে বাইরে অন্য আরেক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসে এবং প্রথম স্ত্রীকে ডিভোর্স দেয়। ছোট দুইটা মেয়ের দায়িত্ব পর্যন্ত তিনি পালন করেননি। বিয়ের মতো একটা দিনে তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। মুহূর্তে সকলের কথা শুরু হলো। সকলে মিলে রবি শেখকে নানান ধরনের কটু কথা বলতে শুরু করেন, সঙ্গে তার পরিবারকে। রবি শেখ এসব সহ্য করতে না পেরে সুবাসীকে রাগী গলায় বলে, বান্দির মেয়ে, তোর মতো জানোয়ারের সাথে সেদিন তোর মাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে সবচেয়ে ভালো কাজ করেছে। সকলের সামনে আমার সম্মান নষ্ট করলি। ইচ্ছে করে সব তুই এসব করেছিস। সাগর এতক্ষণ চুপ থাকলো, এবার নিজের স্ত্রীর অপমান মেনে নিবে না। মিস্টার রবি শেখ, মুখ সামলিয়ে কথা বলবেন, নয়তো আপনার জিহ্বা ছিঁড়ে ফেলব। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার স্ত্রীকে অপমানের সাজা দিব। আপনার মতো নিকৃষ্ট পুরুষ এই জগতে নেই। এই ছেলে, টাকার গরম দেখাচ্ছ তোমার? দেখি কত টাকা আছে তোমার। আমার সঙ্গে চ্যালেঞ্জ করো না, এর পরিণাম ভালো হবে না। জেসমিনের পরিচিত এক ভদ্রলোক বললেন, তোর মতো পুরুষকে আমাদের চেনা হয়েছে। এই বাড়ি থেকে এক্ষুনি তুই বের হ, নইলে এক্ষুনি তোকে পুলিশে দেব। রবি শেখ তর্কে জড়াতে চাইলেন না, যেখানে সকলে তার বিরুদ্ধে। তাই তিনি পরিবারের সকলকে নিয়ে বিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। সোনালি চেয়ারে বসে কাঁদছেন। সুবাসী হেঁটে মায়ের সামনে হাঁটু গেড়ে বসে। সোনালির হাত দুটো মুঠোয় নিয়ে সুবাসী কেঁদে বলল, মা, আমায় ক্ষমা করো। আমি সত্যি তোমায় কষ্ট দিতে চাইনি। তুমি আমার ওপর রাগ করো না। দেখো, আমার পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই। তোমার মতো কারো কাছে আবদার করতে পারি না। ভুল করলে ক্ষমা করো। সুবাসীর চোখ থেকে অঝরে অশ্রু পড়ছে। সোনালি মেয়ের কষ্ট সহ্য করতে পারেন না। তিনি মেয়ের এরকম সুখের দিনে মেয়ের থেকে মুখ ফিরিয়ে থাকবেন কি করে? তিনি মেয়েকে বুকে জড়িয়ে বললেন, আমি জানি তুমি যা করেছ সবটুকু আমার ভালোর জন্য করলে, তাহলে এখন কেন কাঁদছ? সুবাসী কেঁদে বলল, বিশ্বাস করো মা, আমি ওই লোকটাকে তোমার সামনে নিয়ে আসতে চাইনি। পুরনো ক্ষতকে তাজা করার কোনো ইচ্ছা আমার নেই। শুধুমাত্র তাদের জায়গাটা দেখানোর জন্য আজ এইখানে উপস্থিত করালাম। রবি শেখের সম্মান ভেঙে দিলাম। তার মতো কাপুরুষরাই সমাজে বুক ফুলিয়ে হাঁটে, আর তোমার মতো নারীদের সমাজ তুচ্ছ তাচ্ছিল্য করে। সোনালি মেয়েকে সাপোর্ট করে। সুবাসী, মানুষ যা করে তার কর্মফল খুব শীঘ্রই ভোগ করে। কেউ তাড়াতাড়ি পায়, আবার কেউ দেরিতে। উপরে রব আছেন, তিনি সব দেখছেন। জেসমিন সোনালি আর সুবাসীর নিকট এগিয়ে আসে। জেসমিন সুবাসীর মাথায় হাত বুলিয়ে বললেন, দেখো মা, তোমার অনেক সাহস আর আত্মবিশ্বাস। তাই আজ এতগুলো মানুষের সামনে নিজের অতীতকে তুলে ধরলে, একটুও ভয় না পেয়ে। নিজের সম্মান আরো উচ্চ পর্যায়ের উপস্থিত করলে, তোমার সুন্দর মন মানসিকতার পরিচয় দিয়ে।
তার কথায় উপস্থিত সকলে মত দিলেন। সুবাসী আরও সাহস পায়। জেসমিন জ্যোতি সুবাসীকে জড়িয়ে ধরে। মায়া মাকে জড়িয়ে ধরে আছে। সে ছোট্টবেলার সকল কথা জানে, তবে সেটা মনে নেই তখন কি ঘটেছিল। সোনালি তাকে অনেক আগেই বলেছে, তবে বাবার মুখ মায়ার মনে নেই। সে আজ প্রথমবার অভিষেককে দেখেছে। তাতে হৃদয় থেকে শুধু ঘৃণা আসছে। অভিষেক বাবা স্বামী হিসেবে নিকৃষ্ট, তবে মেধার স্বামী ও ওই সন্তানের পিতা হিসেবে ভালো। আমাদের ভাগ্য কেন হলো না? মায়ের কাছে প্রশ্নের কোনো উত্তর নেই। জেসমিন জ্যোতি এবার হেসে সুবাসীকে বললেন, এতক্ষণ অনেক ঝামেলা গেছে, এবার অন্তত বিয়ের কাজটা শুরু করা যাক। আমার ছেলেটা অপেক্ষা করছে তোমার মুখ চেয়ে। সুবাসী মা, তুমি এখন বিয়ে করবে? সোনালির এতক্ষণ এসব বিষয় মাথায় ছিল না। জেসমিনের মনে করাতে তিনি মেয়েকে বিয়ের আসরে বসতে বললেন। সুবাসী তাকিয়ে দেখে সাগর মুখটা ছোট করে ওর দিকে তাকিয়ে আছে। সুবাসী সাগর একত্রে 2 চেয়ারে বসে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। সম্পূর্ণ বিয়ের কাজ শেষ হতে সকলে আলহামদুলিল্লাহ পড়ে। নতুন দম্পতি তাদের জন্য সকলে দোয়া করেন। বস, মেয়েগুলো আজকে রাতের মধ্যে বর্ডারে পাঠাতে হবে। শালার পুলিশ এই জায়গা নিয়ে সন্দেহ করেছে। ওদের আসতে বেশিক্ষণ সময় লাগবে না। আমাদের মেয়েগুলোকে নিয়ে এক্ষুনি পালাতে হবে। হ্যাঁ রশিদ, তুই কাজ শুরু কর। সবাইকে নিয়ে মেয়েগুলোকে বের করে আন। আমি সবার যাওয়ার ব্যবস্থা করছি। ওকে বস। এই তোরা তাড়াতাড়ি চল। বসের মুখ কালো কুসকুসে মুখোশ দিয়ে ঢাকা। স্যার, বাসরাতে আপনার কাজের জন্য এখানে থাকতে হচ্ছে। আমি নিশ্চিত আপনি বাসায় গেলে ম্যাম আপনাকে মারবে। বেশি কথা বলছো রোহান। কাজের সময় চুপ থাকতে বলেছি তোমায় অনেকবার, তবুও কথা বলো। বিশ্বাস করো, পিস্তলের প্রতিটি বুলেট যদি সরকারের কাছে হিসাব দিতে না হতো, সর্বপ্রথম তোমার নামে পড়তো। রোহান চুপ করে রয়। তারা দুজনেই মাস্ক পরা, চেহারা দেখা যাচ্ছে না। ইতিমধ্যে পুলিশ ফোর্স সহ সিআইডির টিম পুরো গোডাউনের চারপাশ ঘিরে ধরে। নারী পাচারকারী চক্রের সকল সদস্য বুঝে গেছে তারা আজ ধরা পড়তে চলেছে। সাগর বন্ধ দরজা খুলে গুদাম ঘরে প্রবেশ করে। সাগরকে দেখে নারী পাচারকারী চক্রের এখনকার মেইন বস পালানোর উপায় খুঁজতে থাকে। একসঙ্গে 10-12টা মেয়ে, তারা প্রায় কিশোরী যুবতী। এক যুবতীকে দল থেকে টেনে অন্য রুমে যেতে যেতে গলায় চাকু ধরে বলল, তুই যদি আমার কাছে আসার চেষ্টা করিস তাহলে আমি এই মেয়েটার প্রাণ নেব। সাগর ঠান্ডা মাথায় বলল, তুই অযথা নিজের বিপদ ডাকছিস, মেয়েটাকে ছেড়ে দে। বস মেয়েটার গলার সাথে চাকু চেপে ধরল। না, তোর দলকে বলে আমাদের এখান থেকে যেতে দে, নইলে এখানকার একটা মেয়ে বেঁচে ফিরবে না। সাগর গম্ভীর কণ্ঠে বলল, যা, তোর কথা মানলাম, তবে এতে আমরা কি পাবো? মেয়েটা ভয়ে ভীত হয়ে আছে, কখন জানি তার প্রাণ চলে যায়। বস হো হো করে হেসে উঠল। শালা পুলিশের লোক হয়ে ঘুষ চাস, ভালোই ইনকাম করিস। তারা ততক্ষণে অন্য একটা রুমে চলে এসেছে। এখানে মাত্র তারা 3 জন। ভালো ইনকাম তুই করিস, জানোয়ারের বাচ্চা। আমার সঙ্গে বোঝাপড়া করে নে। হঠাৎ নারী কণ্ঠের রাগী কথায় সাগর আর বস পিছনে তাকায়। দেখে একটা মেয়ে কালো মাস্ক পরা, গায়ে কালো শার্ট, কালো প্যান্ট, চুলগুলো উপরে তোলে জুটি করা। বসের ঠিক মাথা বরাবর পিস্তলের নিশানা। বস হো হো করে হেসে বলল, এই মেয়ে, আমার সঙ্গে লাগতে আসিস না, তোর পরিণতি ভয়ঙ্কর হবে। তুই আর একটা কথা বললে আমার এই পিস্তলের নিশানার কারিশমা তোর কপালে ফুটে উঠবে। জলদি মেয়েটাকে ছেড়ে দে, নইলে এক্ষুনি শ্যুট করব। এই মেয়ে যদি একবার পালাতে পারে তাহলে তোর খবর আছে। তোর গোষ্ঠীর সবাইকে তুলে নিয়ে যাব। কে কাকে নিয়ে যায় আমি সেটাই দেখব।
বস এবার বেশ রেগে যায়, তাই মেয়েটার গলায় চাকু চালিয়ে দেয়। ফিনকি দিয়ে রক্ত মেয়েটার গলা থেকে বেরিয়ে আসে। মেয়েটা চিৎকার দিয়ে উঠল। পিস্তল হাতে তাক করা মেয়েটা বসের ডান হাত বরাবর গুলি করে, আবার একটা পায়ে গুলি করে যাতে পালিয়ে যেতে না পারে। পিস্তল হাতের মেয়েটা বসের মুখের মাস্ক খুলে দেয়, নিজের মুখের মাস্ক খুলে ফেলে। বস ব্যথায় কোকিয়ে আতঙ্ক নিয়ে বলে উঠল, সুভাষী। হো, যাক, আপনি আমায় চিনতে পেরেছেন, এটুকুই শুক্রিয়া মিস্টার রবি শেখ। তবে আপনার শাস্তি এতটুকু নয়। আপনি কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছেন সেটা নিজেও হিসাব রাখেননি, এবার তার হিসাব করুন। রবি শেখ ব্যথা নিয়ে বললেন, আমি তোর বাবা হই, এরকম শাস্তি আমায় তুই দিতে পারিস না। ও, আজ বাবা হওয়ার কথা আপনার মনে পড়ছে? কিন্তু যেদিন আমার মাকে ডিভোর্স দিয়ে আমাদের আশ্রয়হীন করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, সেদিন কই ছিল আপনার এই বাবা হওয়ার অধিকার? আপনার কোনো অধিকার নেই আমার জীবনে, শুধুমাত্র মায়ের অধিকার। আপনাকে আপনার যোগ্য শাস্তি দেব, কোনো ক্ষমা নেই আমার কাছে। বলে সে রবি শেখের আরেকটা হাতও গুলি করে। রবি শেখ আকুতি মিনতি করে বলল, আমাকে ছেড়ে দাও, আমি সব কিছু ঠিক করব। সুভাষী পিস্তলে ফু দিয়ে বলল, সেটা সম্ভব নয়, আমি দয়ালু না, আপনি আমাকে দয়া শেখাননি। বলে সুভাষী রবি শেখের কপাল বরাবর গুলি করে। কপালটা ঝাঁঝরা হয়ে যায়। পরপর 3টে গুলি একই জায়গায় গেঁথে যায়। সাইলেন্ট পিস্তলে কোনো শব্দ হয় না। সাগর দরজা অনেক আগে বন্ধ করে দিয়েছে। সে চায়নি সুভাষী ও রবি শেখের কথার মাঝে বাধা হতে, কিন্তু এখন সুভাষীর পুরো আচরণে সামনের মেয়েটাকে পাগল মনে হয়, যেন প্রতিশোধের নেশায় পাগল। সে দুহাতে সুভাষীকে জড়িয়ে ধরে বলল, শান্ত হও, নিজেকে শান্ত করো। সুভাষী চুপ হয়ে যায়, তবে মুহূর্তে সাগরের গায়ে হেলে পড়ে। সুভাষী অজ্ঞান হয়ে পড়েছে। সাগর তাকে আস্তে করে মেঝেতে শুইয়ে দেয়। সাগর তার টিমের সকলে এতক্ষণে বাকি নারী পাচার চক্রের সঙ্গে জড়িত 7 জন লোককে গ্রেফতার করে। বস মাটিতে পড়ে মৃদু ঘুঙিয়ে ওঠে। আহত মেয়েটাকে দ্রুত হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। সাগর সিআইডি টিমকে বলে, লোকটা বেশি বাড়াবাড়ি করছিল, তাই ডাইরেক্ট শুট করে দিয়েছে। সুভাষী সেটা দেখেই অজ্ঞান হয়েছে। সিআইডির লোক, পুলিশের লোক সেটা বিশ্বাস করে নেয়। যেহেতু একটা মেয়ে আহত হয়েছে, তাকে বাঁচাতে হয়তো সাগর এই কাজ করেছে। রবি শেখের লাশ সেখান থেকে নিয়ে যাওয়া হয়। সুভাষী সাগরের কেসের ক্ষেত্রে অনেকবার এরকম সাহায্য করেছে। 7 দিন পর সুভাষী নিজের বারান্দায় দাঁড়ানো। রাত কয়টা বাজে তা জানা নেই। তার চোখে কিছুতেই ঘুম আসছে না। সাগর ঘুমের মতো অনুভব করে। তার বউ পাশে নেই। সে বিছানা থেকে উঠে বাথরুমে খুঁজে না পেয়ে বারান্দায় এসে সুভাষীকে দেখতে পায়। এত রাতে এখানে দাঁড়ানো দেখে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, না ঘুমিয়ে এখানে এখন দাঁড়িয়ে আছো কেন? সুভাষী চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি একটা খুন করেছি। আইন মোতাবেক আমারও শাস্তি পাওয়া উচিত, অথচ আমি দিব্যি ঘুরে বেড়াচ্ছি। সাগর পুরো ব্যাপারটা বুঝতে পারে। এর জন্য সুভাষীর কিছুদিন যাবৎ মানসিক সমস্যা হচ্ছে। ও গম্ভীর কণ্ঠে বলল, দেখো, আমাদের সকলের জীবনটা একরকম নয়, এটা খুবই নর্মাল ব্যাপার। আমি কেসের ক্ষেত্রে 2 জন মানুষকে শ্যুট করতে বাধ্য হয়েছে। কোনো পরিস্থিতি ছিল না, তাতে আমি খুনি হয়েছি। তারা ছিল পাপী, তাদের পাপকে আমি বন্ধ করেছি। তুমিও রবি শেখের উচিত শাস্তি দিয়েছ। তোমার আর তোমার মা বোনের সঙ্গে হওয়া অন্যায়ের কথা বাদ দাও। শুধুমাত্র যেসব বাবা মায়ের কোল খালি করে তাদের সন্তানকে তোমার বাবা তাদের কাছ থেকে ছিনিয়ে বিদেশে পাচার করেছে, তুমি তাদের অন্যায় শাস্তি দিয়েছ। সুভাষী মনোযোগ দিয়ে সব কথা শুনে তবু বলল,
আমার নিজেকে অপরাধী মনে হয়। অপরাধীর অপরাধ অনেক থাকে, তারা ভালো কাজ করতে অপরাধ করে না। তুমি ভালো কাজ করেছ, সেটাকে অপরাধ বলে না। সুবাসীকে সাগর জড়িয়ে ধরে। সুবাসী বলল, আমি একটু মায়ের কাছে যাই, আমি সেখানেই ঘুমাবো। সাগর সুবাসীর কথায় রাজি হয়। সাগর বিছানায় এসে শুয়ে পড়ে। সেও চায় সুবাসী নিজেকে সুস্থ করে তুলুক। সুবাসী মায়ের রুমে ঢুকে। সোনালি ঘুমিয়ে আছেন। সুবাসী আস্তে করে মায়ের পাশে শোয়। তারপর মাকে পিছন থেকে জড়িয়ে ধরে। সোনালি ঘুমের মধ্যে চমকে ওঠে। কে? সুবাসী আস্তে করে বলে, সুবাসী। হঠাৎ আমার এখানে? জামাই কিছু মনে করে? না, তাকে বলে এসেছি তোমার কাছে ঘুমাবো। সোনালি অস্থির হয়ে বলল, ঝগড়া হয়েছে তোদের মধ্যে? সুবাসী মাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, ঝগড়া হবে কেন? আমি তোমার কাছে আসতে পারবো না? ঘুমাতে পারবো না? বিয়ে হয়ে গেছে তাই? না, সেরকম কথা আমি কখন বললাম? আচ্ছা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই, তুই ঘুমিয়ে পড়। সোনালি পিছনে ফিরে সুবাসীর মাথায় হাত বুলিয়ে দেয়। সুবাসী কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে যায়। দরজার ওপাশে দাঁড়িয়ে সাগর সেটা দেখে নিজের রুমে চলে যায়। সত্যি পৃথিবীতে অদ্ভুত রকম। আমরা সন্তানরা স্নেহের ভাণ্ডার খুঁজি। অল্প একটু আদরেই আমরা খুশি হই। বেশি কিছু প্রয়োজন হয় না। সুবাসীর ক্ষেত্রেও সেই ব্যাপার। সে তার মাকে পৃথিবীতে সকলের থেকে বেশি ভালোবাসে। অটুট থাকুক তাদের মা মেয়ের ভালোবাসার বন্ধন। প্রতিটি মায়ের কোলেই যেন সন্তানের সুখ হয়। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।